2024 লোকসভা নির্বাচনের প্রথম 4 দফার ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়েছে। আর বাকি আছে 3 দফা, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম। 4 তারিখে রেজাল্ট। প্রথম 4 দফায় 379টা মানে 379 এতগুলো আসনে ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে। আর বাকি আছে 164টা আসন। এই 379টা যে আসন আছে তার মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন মিডিয়া, খবরের চ্যানেল বলুন, প্রিন্ট মিডিয়া, টিভি চ্যানেল, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সেখান থেকে যেই খবরগুলো ভেসে আসছে সেখান থেকে এই ইন্ডিকেশনটা পাওয়া যাচ্ছে যে বিজেপির নেতৃত্বে এনডিএ প্রায় 270 থেকে 280টার কাছাকাছি আসনে জেতার সম্ভাবনা তাদের অনেকটাই বেশি। আর 164টা যে আসন বাকি আছে, 2019-এর নিরিখে দেখলে এই 164টা আসনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ প্রায় 105 থেকে 110টার কাছাকাছি আসন পেয়েছিল। তাহলে এই 280 থেকে 90, যেটা মোটামুটি যে সম্ভাবনাটা দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের থেকে, তার সাথে যদি 105-10টা যোগ করা যায় তাহলে মোটামুটি দেখা যাচ্ছে 390 থেকে 400টার কাছাকাছি বিজেপির নেতৃত্বে এনডিএ আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটাতে খুব একটা আমি অবাক বা বিস্মিত হচ্ছি না। তার কারণ এই 2024-এর নির্বাচনে এনডিএর প্রতিদ্বন্দ্বিতা যে করছে, যে ইন্ডি জোট, ইন্ডি অ্যালায়েন্স, সেইখানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নিজেদের মধ্যে এতটাই মতবিরোধ, এতটাই মনোমালিন্য, এতটাই মনোবিদ্বেষ, এরা কখনো একটা সংঘবদ্ধ হয়ে মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারছে না। আমি যদি ডিএমকে ভার্সেস কংগ্রেসের কথাই ভাবি, আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে সি পেরুম্বুদুরে 1991 সালে নির্বাচনের সময় এলটিটিই দ্বারা হত্যা করা হয়েছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, একান্তই কাম্য নয়। সেই হত্যাকাণ্ডের জন্য একটা জাস্টিস জৈনের আন্ডারে একটা কমিশন বসানো হয়েছিল। সেই কমিশনের রিপোর্ট বলছে যে ডিএমকে, বর্তমানে যেটা কংগ্রেসের সাথে অ্যালায়েন্সে আছে তামিলনাড়ুতে এবং ইন্ডি জোটেও আছে, তারা পরোক্ষভাবে এই হত্যাকাণ্ডে জড়িত। তামিলনাড়ুর 4 বারের মুখ্যমন্ত্রী করুণানিধি সাহেব এটা বলেছিলেন। প্রভাকরণ, যিনি এলটিটি লিডার ছিলেন, তিনি হলেন তার বন্ধু, তিনি উগ্রপন্থী না। তাদের হয়তো পদ্ধতিটা ভুল, কিন্তু তারা যেটা চাইছে সেটা সমর্থন করার মতো যোগ্যতা আছে। এমনকি এই জয়েন্ট কমিশনের রিপোর্ট আসার পর 1997-98 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন শ্রী আইকে গুজরাল, সেই সরকারকেও কংগ্রেস ফেলে দেয়। কারণ সেই সরকারে ডিএমকে একটা পার্ট ছিল, ডিএমকে সমর্থন সেই সরকারে ছিল। সেই সরকার ফেলে দিল কংগ্রেস যথারীতি। তারপরে ভোট হয়। 2004 থেকে 2014-র মধ্যে যে কংগ্রেস দুবার ক্ষমতায় থেকে সরকার চালালেন, জোট সরকার চালালেন, সেই সরকারে আবার ডিএমকে তাদের পুরোটাই সাপোর্ট করে গেছে। এবার আসছি যে এম কে স্ট্যালিন, বর্তমানে যিনি তামিলনাড়ুর
মুখ্যমন্ত্রী রাজীব গান্ধী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় 31 বছর জেল খাটার পর এজি পেরারিভালান বলে একজন, তাকে কে স্ট্যালিন সংবর্ধনা জানায়। কংগ্রেস শব্দটুকু করলো না, কারণ কংগ্রেসের এখন রাহুল গান্ধীর নেতৃত্বে অস্তিত্বের লড়াইয়ে নেমেছে। এবছর তামিলনাড়ুতে আমার মনে হয় 7টা না 8টা লোকসভা সিটে কংগ্রেস লড়ছে, সেটাও পুরোপুরি ডিএমকে দয়, কারণ ওখান থেকে উইনেবিলিটিটা বাড়বে। কংগ্রেস যদি জোট থেকে বেরিয়ে আসে, একা লড়ে, সেখানে উইনেবিলিটিটা অনেক কমে যাবে, বা একটা সিটও পাবে না কংগ্রেস। এখানে থাকলে হয়তো 8টার মধ্যে 4টে 5টা 6টা, যাই হোক, একটা সংখ্যা কংগ্রেসের অ্যাড হবে। তো এই যে দলগুলো, এই যে কংগ্রেস আর ডিএমকে এসছে একসাথে, এই দল নিয়ে সরকার চালানো একটা মতবিরোধ হবে, সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এরপর আসি কংগ্রেস ভার্সেস আম আদমি পার্টি। আম আদমি পার্টি মানে শ্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়াল এমন একজন রাজনীতিবিদ যার উত্থানই হয়েছিল কংগ্রেসের বিরোধিতা করে। তিনি বলেছিলেন যে ভারতবর্ষে সবচেয়ে করাপ্টেড পলিটিশিয়ান হলেন শ্রীমতী সোনিয়া গান্ধী, তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। এরকম ভিডিও কংগ্রেসের বিরুদ্ধে, রাহুল গান্ধীর বিরুদ্ধে, বা শরদ পাওয়ারের বিরুদ্ধে, বা একগাদা এরকম পলিটিশিয়ান আছে, কেজরিওয়ালের প্রচুর এরকম ভিডিও আপনারা পাবলিক ডোমেইনেই পেয়ে যাবেন, যেটা কেজরিওয়ালের উত্থানের সময় তিনি বলেছিলেন। সেই কেজরিওয়ালের কাছেই কংগ্রেস দুটো স্টেট, মানে দুটো রাজ্য হেরেছে। একটা দিল্লি, যেটাকে হাফ স্টেটও বলা যেতে পারে, আরেকটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবটাই সদ্য হারলো 2022-এ, গোহারান হারলো কংগ্রেস। কংগ্রেসের কাছে এখন আম আদমি পার্টি হচ্ছে বিগেস্ট রাইভেল। কারণ এতদিন কি ছিল, মানে 2014 পর থেকে যদি আমি ধরি, ভারতীয় জনতা পার্টির সাথে কংগ্রেসের একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে জিতছে, কিন্তু কংগ্রেস সেখানে ফিরে আসছেও কিছু কিছু জায়গায় বিধানসভায়। কিন্তু আম আদমি পার্টি আসার পর বিজেপি বিরোধী ভোটগুলো আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। সেটার চরম নিদর্শন আমরা দেখলাম গুজরাট বিধানসভা নির্বাচন, যেখানে ভারতীয় জনতা পার্টি রেকর্ড সংখ্যক সিট জিতে, আসন জিতে ক্ষমতায় ফিরে এলো। সেখানে যদি একটা বিশ্লেষণ করা যায় যে ভোটটা, সেটা পুরোপুরি দেখা যাচ্ছে আম আদমি পার্টির জন্য বিজেপি বিরোধী ভোটগুলো কংগ্রেসের থেকে অনেকটাই সরে গেছে। এবার কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চিন্তা হচ্ছে এইটাই, আম আদমি পার্টি যদি আস্তে আস্তে উত্তরাখণ্ড বলেন, হিমাচল প্রদেশ বলেন, হরিয়ানা বলেন, রাজস্থান, গুজরাট তো অলরেডি হয়েই গেল, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়েও যদি আস্তে আস্তে নিজের প্রচার ও প্রতাপ বাড়াতে পারে, তাহলে কংগ্রেসের অস্তিত্ব সংকটে চলে আসবে। তাই জন্যই যখন শ্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা লিকার ঘোটালা বা মদের ঘোটালা নিয়ে একটা স্ক্যাম প্রকাশ্যে এলো, তখন কংগ্রেস তার তীব্র বিরোধিতা করেছিল এবং অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির জন্য একাধিক প্রেস কনফারেন্স করেছে, একাধিক। আপনি অজয় মাকেন বলেন, সুপ্রিয়া সিনেট বলেন, অলোকা লাম্বা বলেন, রাগিনী নায়ক বলেন, ইত্যাদি। মানে আপনারা এটা ইউটিউবের মধ্যে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় পেয়েও যাবেন। মজার ব্যাপার হলো, এরপর যখন ইডি 9বার সামন পাঠানোর পর শ্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলো, এই কংগ্রেসই বিজেপিকে বলছে ফাঁসিবাদী সরকার। তারা ভারতের যে বিরোধী দলগুলো আছে, অপোজিশন যারা আছে, তাদের লিডারদের
গ্রেপ্তার করে জেলে পুরে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিগত 1 বছর ধরে যারা এই অরবিন্দ কেজরিওয়ালের অ্যারেস্টের জন্য দাবি করছিল, তারা রাতারাতি পাল্টি খেয়ে গেল। এমনকি শ্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্মপত্নী শ্রীমতী সুনিতা কেজরিওয়ালের সাথে রামলীলা ময়দানে একটা জনসভাও করেছিল, সেখানে তারা কেজরিওয়ালের অ্যারেস্টের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তো সেটাই আমি বলার চেষ্টা করছি যে এই যে দলগুলো আছে, যে কংগ্রেসের সাথে, বা কংগ্রেস তো এখন সেরকম ভাবে খুব একটা বড় দল আর নেই, যদিও রাষ্ট্রীয় দল, এদের সাথে যারা অ্যালায়েন্সে আছে তাদেরকে নিয়ে সাথে নিয়ে চলা খুব মুশকিল। এরপর আসছি সিপিএম এর সাথে কংগ্রেসের, আমাদের রাজ্য বলুন বাংলা আর ত্রিপুরাতে একটা মৈত্রীর সম্পর্ক। ঠিক সেরকমই কেরালাতে, যেখানে তৃতীয় কোনো দল নেই, সিপিএম আর কংগ্রেস আছে, সেখানেই একে অপরের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কেরালে এখন সিপিআইএম এর সরকার আছে, লেফট ফ্রন্ট। কিছুদিন আগে রাহুল গান্ধী বললেন যে গোল্ড স্মাগলিং কেসে কেরালার মুখ্যমন্ত্রী শ্রী বিজয়নকে কেন গ্রেপ্তার করছে না ইডি। ঠিক তেমনি যখন একটা র্যাডিক্যাল মুসলিম গ্রুপের সাপোর্ট কংগ্রেস পেল কেরালাতে, তখন এই সিপিএমই তার তীব্র প্রতিবাদ করেছিল, কারণ ওইখানে তৃতীয় কোনো দল নেই যে ক্ষমতায় আসতে পারে, তাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা। এই সিপিআইএম 2019 সালে 53টা আসনে প্রার্থী দিয়েছিল, তার মধ্যে মাত্র 3টে আসন জিতেছিল, একটা কেরালা থেকে আর 2টো তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে মানে ডিএমকে সাপোর্ট, মানে মোটামুটি একটা বাইসাইকেলে একজন চালালে সামনে আর পেছনে যদি একজন একজন করে নিয়ে নেয়, তাহলে 3জনে মিলে একটা সাইকেলেই পার্লামেন্টে চলে যেতে পারবে। 2024-এ সিপিএম মাত্র 50টা আসনে প্রার্থী দিয়েছে। 1951 থেকে 51-52 প্রথম সাধারণ নির্বাচন থেকে 2024-এর নির্বাচনে এটাই সিপিএম এর সবচেয়ে লোয়েস্ট নাম্বার অফ সিটসে তারা প্রার্থী দিয়েছে। এই সিপিএমই যখন ইউপিএ সরকার 1 হয়েছিল, মানে 2004 থেকে 2009-এর মধ্যে, যেখানে কংগ্রেস নেতৃত্ব দিচ্ছিলেন, ভারতের তখন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় মনমোহন সিং, একটা নিউক্লিয়ার ডিল হয়েছিল ইন্ডো ইউএস এর সাথে, মানে আমেরিকার সাথে। সিপিএম এই সরকারটাকে বাইরে থেকে সমর্থন করছিল। যেহেতু আমেরিকা ইনভলভ, তাই জন্যে সিপিএম কে তার বিরোধিতা করতেই হবে, সেটা দেশের ভালো হোক খারাপ হোক সেটা পরের বিষয়। আমেরিকা আছে, আমাকে বিরোধিতা করতে হবে। তো ইউপিএ 1 গভর্নমেন্ট সেটা দেখলো যে না, এটা আমাদের করতেই হবে, সিপিএম তখন সাপোর্ট উইথড্র করে দিল। সরকার পড়ে যাবে। সেই সময় সমাজবাদী পার্টি সরকারকে সমর্থন জানায়। শ্রী মুলায়ম সিং যাদব কোনো মতে সরকারকে টিকিয়ে রাখে। মানে আমি এটাই বলতে চাইছি যে যদি এরা ক্ষমতায় আসে, যা সম্ভাবনা 1% নেই, আমি যদির কথাই ধরছি, তাহলেও যে সরকারটা টিকবে 5 বছর, 5 বছর তো অনেক বেশি বলছি, 2 বছর যদি টেকে, সেটাও একটা মিরাকেল হবে। এবার আসছি আমাদের কংগ্রেস আর টিএমসি। শ্রী অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের এমপি, 6বারের এমপি, পশ্চিমবাংলায় দিন রাত্রি মমতার বিরুদ্ধে কুকথা বলে যান, তীব্র বিরোধিতা করেন, চোর এই ওই যাতা। কিন্তু সেইখানেই আবার দেখা যাচ্ছে কংগ্রেস আবার, দিল্লি কংগ্রেস মানে গান্ধী পরিবার,
কংগ্রেসের মালিক যারা, তারা আবার মমতার সাথে একটা সমঝোতাতে আসছে, কোনো মতে মাথায় হাত বুলে দিদি থাকো। তো সেরকম একটা ব্যাপার। সেদিনকেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলার মুখ্যমন্ত্রী, যে এই নির্বাচন মানে এই লোকসভা নির্বাচনটা 2024-এর, এটা টিএমসির নির্বাচন না, কারণ এখানে টিএমসি সরকার বদলানো যাবে না, এটা কেন্দ্রের নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যদি ইন্ডিয়া জোট মানে ইন্ডি জোট ক্ষমতায় আসে, তিনি আবার একটা সিটও বলেছেন যে 315টা। এই প্রথমই শুনলাম যে ইন্ডি জোটের কোনো বড় স্তরের নেতা বা নেত্রী বুকের ওপর পাথর রেখে সাহস দেখিয়ে একটা নাম্বার বলতে পেরেছে যে ইন্ডি জোট কটা আসন পেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 300 থেকে 315টার কাছাকাছি। ঠিক আছে, যে কথাটা আসছিলাম, যে যদি ইন্ডি জোট, যার সম্ভাবনা 1% নেই অন্তত এই নির্বাচনে ক্ষমতায় আসার, বা আগামী দিনে কি হবে সেটা কেউ জানে না, যদি ক্ষমতায় আসে তাহলে সরকারকে বাইরে থেকে সমর্থন করবে। এবার বাইরে থেকে সমর্থন করা মানে এখানে কোয়েশ্চেন মার্ক প্রচুর থাকে, যে আমার এটা চাই, না দিলেই সরকারকে ফেলে দেবো। এবার ভেতরে থাকলেও সেটা করতে পারে, বাইরে থেকে সেটা সম্ভাবনা আরো বেড়ে যায়। মন্ত্রিসভা থাকবেন কি থাকবেন না সেরকম কিছু বলেন। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে ইন্ডি জোট হচ্ছে, যদি তারা ক্ষমতায় আসে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করছি আসবে না, তাহলে প্রধানমন্ত্রী কে হবে? যাদের মধ্যে এত প্রবলেম, এত মতবিরোধ, মনোমালিন্য, প্রত্যেক বছর কি একজন করে থাকবেন? আর যদি থাকেও, সেইভাবে কি একটা সরকার চলতে পারে? আপনার কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজকে এখানেই ইতি। আবার একদিন অন্য একটা বিষয় নিয়ে আর একটা প্রতিবেদন নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন।